এবছর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১,৮২,১২৯। এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। অসম প্রতিযোগিতার মানসিকতা থেকে সরে এসে মেধার প্রকৃত মূল্যায়ন করায় এবার পাশের হার ও জিপিএ 5 উভয়ই কমেছে বলে জানিয়েছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এদিকে ফলাফল প্রকাশের পরপরই নিজ নিজ প্রতিষ্ঠানে উল্লাসে মেতে ওঠেন কৃতি শিক্ষার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। এই উল্লাস সাফল্যের। শিক্ষা জীবনে প্রথম পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের দু চোখে হাজারো স্বপ্ন। টানা ১০ বছরের অধ্যবসায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। যেহেতু জার্নিটা ছিল 10 বছরের, আফটার 10 ইয়ার্স ভালোভাবে স্কুল লাইফটা শেষ করা, এই জন্য অনেক ভালো। আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমি সারা রাত পড়ছি, আমার অনেক ভয় লাগছিল যখন আমি আসছি, এখন আমার অনেক খুশি লাগতেছে। আমার সাফল্যের কারণ আমার প্যারেন্টস, কারণ তারা সবকিছু ট্রাই করেছে যাতে আমার লাইফটি স্মুথ যায়। সে তার পজিশন ধরে রেখে এই জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 নিয়ে বের হলো এখন স্কুল থেকে। অন্যান্য বছরের মতো সরকার প্রধানের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের আনুষ্ঠানিকতা ছিল না এবার। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ 11টি বোর্ডের একযোগে প্রকাশিত ফলাফলে এবার কমেছে পাশের হার ও জিপিএ 5। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার রাজশাহী বোর্ডের সর্বোচ্চ পাশের হার ৭৭.63%। এরপর রয়েছে যশোর বোর্ড ৭৩.69%, চট্টগ্রাম ৭২.07%, সিলেট ৬৮.57%, ঢাকা বোর্ডে ৬৭.51%, দিনাজপুর ৬৭.03%, কুমিল্লা বোর্ডে 63.60% এবং ময়মনসিংহ বোর্ডে ৬৮.22%। সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে ৫৬.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬৮.09% ও কারিগরি বোর্ডে পাশ করেছে ৭৩.63%। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাশের হার ও জিপিএ 5 কিছুটা কমলেও বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। 11 বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার সবচেয়ে বেশি ভরাডুবি গণিতে। আগামীতে অকৃতকার্য হয়ে কোনো শিক্ষার্থী যাতে উচ্ছ্বাস বঞ্চিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিভাবকদের। এই বাদ্যযন্ত্রের শব্দের মাধ্যমে এ সমস্ত কৃতি শিক্ষার্থীরা তাদের এবারের সাফল্যের কথাই তুলে ধরছেন না। তারা বলছেন তারা উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় এমন সাফল্য বারবার আনতে চান, যে সাফল্যের মাধ্যমে তারা শুধু সনদ অর্জন করতে চান না, তারা দেশ ও দশের জন্য নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান। অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান সম্ভব নয় এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশকে স্বাগত জানিয়ে ইসিকে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। এতে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার ইস্যুতে ভিন্ন মত দেয়া মানে নির্বাচন বিরোধিতা নয়, মৌলিক ইস্যুতে সবাইকে একমত হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। এতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্রান্তিকালে মৌলিক ইস্যুতে সবাইকে একমত হবার কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, যেন তেন নির্বাচন নয়, তার মানে এই নয় জামাত নির্বাচন চায় না। আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তার আবার অপব্যাখ্যা হয়েছে। আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা যেন তেন ইলেকশন চাই না, এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। দেশের জনগণ ভোট চায়, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব যাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। বিএনপি সংস্কারে বাধা তৈরি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি দাবি করেন, দেশের বড় সব সংস্কার বিএনপি করেছে। রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব আরও বলেন, জাতীয় ঐক্য হতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষার, পরমত সহিষ্ণুতা বজায় রেখে তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দলের 10ম দিনের জুলাই পদযাত্রা শেষে মাগুরায় এক পথসভায় তিনি একথা বলেন। প্রতিনিধিদের পাঠানো ছবিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দুপুরে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপি নেতাকর্মীরা। এর আগে সদরের ইছাখাদা বাজার থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সদর উপজেলার সামনে গাড়িবহর থেকে নেমে মাগুরা শহর অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শহরের ভাইনা মোড় চত্বরে এক পথসভায় অংশ নেন তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার তাগিদ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আপনাদের দুয়ারে এসেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা চলে এসেছে আপনাদের দ্বারে দ্বারে। এই জুলাইয়ের যারা হত্যাকাণ্ড চালিয়েছে এই বিচারের দাবিতে সামনে এগিয়ে এসেছি, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে পথসভা করে এনসিপি। সেখানে তাদের স্বাগত জানায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। পথসভায় জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হতে যাওয়া সমাবেশে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে 2টি দল শাপলা প্রতীক চেয়ে আবেদন করায় তা তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে একথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান নির্বাচন কমিশনের 8ম সভা। এতে আরপিও সংশোধন সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এখন থেকে প্রার্থীদের হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসেছে। এ সময় প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত না করার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। শাপলা প্রতীক চেয়ে 2টো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17 জুনে নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং 2টো দল এখানে ইয়ে করেছে। নির্বাচন কমিশন
সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান ব্যালটের জন্য আবেদন করা যাবে অনলাইনে। পোস্টাল ব্যালটের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। এছাড়া বাড়ি বাড়ি হালনাগাদে 44,66,000-এর মতো বাদ পড়া ভোটার পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকায় তারা অন্তর্ভুক্ত হবে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে কমপক্ষে 63,860টি পরিবার পানিবন্দী। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটি লংদর দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী ও পরশুরামে নদীরক্ষা বাঁধের 20টি স্থানে ভেঙে 30,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি কিছুটা কমলেও জেলা সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে কমপক্ষে 63,860 পরিবার পানিবন্দী রয়েছে। এরই মধ্যে এসব এলাকায় 466টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত 2 দিনে 2 ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। এখানে এসে দেখি 3 নম্বর ভিউ সংকেত, বেশি ঢেউ যাচ্ছে না, খুব স্বাভাবিক ঢেউ আসছে। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আমরা পুলিশ সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং নিজেদের বিপদ এড়িয়ে চলুন। পটুয়াখালীতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত 3 দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো এখন ভাঙা ভাঙা যাইতে হয়। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কাছারিডোবা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের প্রায় 200 মিটার অংশ নদীতে ধসে পড়েছে।